আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি বলো তো, মাছ, মাংস, ডিম, ডাল, অনেক কিছু খাবার দাবার সামনে দাঁড়িয়ে আছি, তাই না? কি এটা দেখে কি মনে হচ্ছে আজকে কি পড়বো আমরা? হ্যাঁ, গত ক্লাসে আমরা অ্যামিনো অ্যাসিড পড়েছি। অ্যামিনো অ্যাসিড গুলো একটার পর একটা জোড়া দিলে কি হয় মনে আছে না? হ্যাঁ, ওই যে আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম প্রোটিন সংশ্লেষণ। অ্যামিনো অ্যাসিড একটার পর একটা পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে যে লম্বা শিকল তৈরি করে সেটি প্রোটিন। গুড। আজকে আমরা এই কোষ রসায়নের আলোচনায় সেই প্রোটিন গুলো নিয়ে আলোচনা করব, প্রোটিন নিয়ে পড়ব। হ্যাঁ, এখানে যে খাবার দাবার গুলো আমরা দেখছি এগুলো সবই হচ্ছে প্রোটিন জাত খাদ্য। সেটি দিয়ে তোমাদেরকে জাস্ট একটু বেসিক বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমরা যেটা পড়বো সেটি হচ্ছে প্রোটিন। এই যে দেখো, এইটা একটা অ্যামিনো অ্যাসিড, এটি একটা অ্যামিনো অ্যাসিড, তাই না? হ্যাঁ, আমরা এই কথাগুলোতে যাবো। তো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে কি পড়বো? প্রোটিন। হ্যাঁ, তোমাদের সাথে আছি আমি, তোমাদের মিজান স্যার বায়োলজি। আমার ইউটিউব চ্যানেল মিজান স্যার বায়োলজি JGMC তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, নিয়মিত আপডেট পাচ্ছ। যারা করো নাই তারা নিশ্চয়ই করে রাখবে। এই ধরনের ক্লাসের বা আমার যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলোর আপডেট তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো চলো যাওয়া যাক তাহলে আজকের মূল আলোচনায়। আজকের আমাদের ক্লাসের মূল বিষয় হচ্ছে প্রোটিন। ওকে, তো প্রোটিন কি? আমরা যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে চাই তাহলে আমাকে এই কথাটুকু বলতে হয়। আমি একটু হাইলাইটার নিয়ে তোমাদেরকে যদি দেখাই। হ্যাঁ, প্রোটিন হচ্ছে পেপটাইড বন্ধনে আবদ্ধ পলিপেপটাইডের শিকল, যেখানে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড থাকবে। এই অ্যামাইনো অ্যাসিডের যদি পলিমার তৈরি করে তখন সেই যৌগগুলোকে বলবো আমরা প্রোটিন। অর্থাৎ একটি পলিপেপটাইড চেন যেখানে অসংখ্য অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে যখন লম্বা শিকল তৈরি করবে তখন ওই শিকল বা ওই চেনটাকে আমরা বলবো দ্যাটস এ প্রোটিন। কথা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রোটিন হচ্ছে পলিপেপটাইড চেইন, একটা পর একটা অ্যামিনো অ্যাসিড যে পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ হয় সেটি হচ্ছে প্রোটিন। আমরা যদি প্রোটিনের বৈশিষ্ট্যগুলো দেখি, দেখো প্রোটিন হচ্ছে কলোয়েড প্রকৃতির, অধিকাংশ কেলাসিত। কলোয়েডটা কি? যে উপাদানগুলো দানাদার, অর্থাৎ যেগুলো পানিতে রাখলে তারা পানি গ্রহণ করে পানি থেকে শুষে নিয়ে যেটাকে আমরা বলি পানিগ্রাহী বা হাইড্রোফিলিক সাবস্টেন্স আকারে থাকে, সেগুলোকে বলি আমরা কোলোয়েডাল পদার্থ। এরা পানিতে লঘু অ্যাসিডে, ক্ষার এবং মৃদু লবণে দ্রবণীয়। দ্রবণীয়তার ক্ষেত্রে কিছু কম বেশি আছে, এটা ওটাতে দ্রবণীয়, ওটা এটাতে দ্রবণীয়, এরকম কিছু আমরা পাবো। সেটা আমরা সরল প্রোটিনের যে ক্লাসিফিকেশন সেখানে দেখবো। দ্রবণীয়তার ভিত্তি করে কিন্তু ক্লাসিফিকেশন করা হয়েছে। তারপরে দেখো, অনেকগুলো ভৌত প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটাতে পারি। যেমন ডিমকে যদি তুমি তাপ দাও, সেদ্ধ করো, কি হবে? জমাট বেঁধে যাবে না? হ্যাঁ, তাহলে এগুলো ভৌত পরিবর্তনের মাধ্যমে আমরা এতে কিছু পরিবর্তন ঘটাতে পারি। তো প্রোটিন কি কি নিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এইগুলো নিয়েই প্রোটিন গঠিত, তাই না? এগুলো হচ্ছে বেসিক উপাদান। প্রোটিনকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কি পাওয়া যাবে? অ্যামিনো অ্যাসিড পাওয়া যাবে। যেমন একটু আগে আমরা বলছিলাম যে একটি পর একটি অ্যামিনো অ্যাসিড যদি লম্বা চেইন বা শিকল তৈরি করে তখনই তো সেটি পলিপেপটাইড বা প্রোটিন অণু। তো একটা প্রোটিনকে যদি আমি পানি দিয়ে ভেঙে ফেলি, আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে যে উপাদানটা পাওয়া যাবে, যে জিনিসটি পাওয়া যাবে সেটি হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তার মানে অসংখ্য অ্যামিনো অ্যাসিড যেমন প্রোটিন তৈরি করে, ঠিক তেমনি প্রোটিনকে যদি আমি হাইড্রোলাইসিস করি, আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অর্থাৎ প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যাবে। আর অ্যাসিড প্রয়োগ করলে আমরা প্রোটিনকে তঞ্চিত করতে পারি। তঞ্চিত হয় বা জমাট বাঁধে, একটা পিণ্ড সৃষ্টি করে। ঠিক আছে, সেই কথাটাই আমরা এখানে বলছি। এখন যদি আমরা দেখি প্রোটিনের ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ। প্রোটিনকে তার অণুর গঠন ভিত্তিতে আমরা 3 ভাগে ভাগ করেছি। কি কি? সরল প্রোটিন। আমি যদি একটু তোমাদেরকে হাইলাইটার দিয়ে দেখাই, হ্যাঁ,
সরল প্রোটিন, সংযুক্ত বা কনজুগেটেড প্রোটিন, আরেকটি হচ্ছে উদ্ভূত বা ডেরিভেটস প্রোটিন। তাহলে প্রোটিনকে কয় ভাগে ভাগ করলাম? গঠন ভিত্তিতে 3 ভাগে, সরল, কনজুগেটেড আর ডেরিভেটিভস। অর্থাৎ সরল প্রোটিন বা সিম্পল প্রোটিন, সংযুক্ত প্রোটিন বা তোমার কনজুগেটেড প্রোটিন, আর উদ্ভূত প্রোটিন বা ডেরিভেটিভস প্রোটিন, যেগুলো প্রকৃতিতে নরমালি পাওয়া যায় না সেগুলো। সরল প্রোটিন হচ্ছে যে প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে কেবলমাত্র অ্যামিনো অ্যাসিডই পাওয়া যাবে, আর কিচ্ছু পাওয়া যাবে না। বুঝাতে পারলাম কথাটা? যে প্রোটিনকে আমি পানির সহযোগে যদি ভেঙে ফেলি, হাইড্রোলাইসিস করি, তাহলে অ্যামিনো অ্যাসিড ছাড়া আর কোনো কিছুই পাওয়া যাবে না, তখনই সেটি হবে সরল প্রোটিন। আর যদি অ্যামিনো অ্যাসিড ছাড়া অন্য কিছু পাই, সেটা কি হবে? সংযুক্ত প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন। আর যদি এমন কিছু প্রোটিন পাই আমরা, যে প্রোটিন প্রকৃতিতে ওইভাবে পাওয়া যায় না, বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া দ্বারা, হাইড্রোলাইসিস বা একটার সাথে আরেকটা যুক্ত করে উদ্ভূত প্রোটিন আকারে পেয়ে থাকি, সেগুলো হচ্ছে উদ্ভূত প্রোটিন বা ডেরিভেটিভস প্রোটিন। ওকে, এখন আসি আমরা গঠন অনুযায়ী প্রোটিনের শ্রেণী বিভাগ। পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত অ্যামিনো অ্যাসিডের রৈখিক পলিমার যদি হয়, রৈখিক শিকড় মানে একবারে সরল শিকড়, তখন সেটি হচ্ছে প্রাইমারি গঠনের প্রোটিন। তার মানে গঠন অনুযায়ী প্রোটিনকে আমরা ভাগ করেছি প্রাইমারি প্রোটিন, সেকেন্ডারি প্রোটিন, টার্সিয়ারি প্রোটিন এবং কোয়াটারনারি প্রোটিন। তাহলে আমি যদি একটু একটু করে বলি, প্রাইমারি হচ্ছে সরল শিকল, একেবারে সরল রেখা বা আঁকাবাঁকা রেখার মতো প্রাইমারি প্রোটিন থাকবে, ঠিক আছে। আর পলিপেপটাইড চেনে যদি নিয়মিত ভাঁজ খেয়ে যে প্রোটিন গঠন তৈরি করে, মানে আলফা হেলিক্স, বিটা হেলিক্স, অর্থাৎ এরকম 2 ধরনের স্তর বা 2টো লেয়ার, ওই যে ডিএনএ এর গঠনে যেমন ডাবল হেলিক্স এরকম আমরা দেখি না, হ্যাঁ, এরকম যদি গঠন করে কোনো প্রোটিন হয়, তখন সেটাকে আমরা বলি সেকেন্ডারি প্রোটিন। ওকে, আর টার্সিয়ারি হচ্ছে যে প্রোটিনে 3D সজ্জায় সজ্জিত করতে পারি, ত্রিমাত্রিক গঠন থাকবে, যেমন ফাইব্রিনোজেন, ঠিক আছে, এটা 3D একটা গঠন রয়েছে, অর্থাৎ ত্রিমাত্রিক গঠন লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে টার্সিয়ারি প্রোটিন। আর যখন 2 বা ততোধিক পলিপেপটাইড শিকল একটার সাথে আরেকটা যুক্ত হয়ে ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে বা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে মানে বিভিন্ন রকমের বিচিত্র রকমের গঠন তৈরি করে, তখন সেটাকে আমরা বলি কোয়াটারনারি প্রোটিন। মানে থাকবে প্রাইমারি সরল শিকলের মতো, সেকেন্ডারি মনে করো ডিএনএ এর মতো ডাবল হেলিক্স বা ডাবল চেনের মতো অবস্থান করবে, টার্সিয়ারি যেটা শুধু ডাবল চেনই নয়, এটা একটা 3D বা ত্রিমাত্রিক গঠন লক্ষ্য করবে। আর কোয়াটারনারি যখন 2 বা ততোধিক অনেকগুলো চেইন বা শিকল একসাথে ডাইসালফাইড বা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে একটা পিণ্ডের মতো গঠন তৈরি করে রাখবে, তখন সেটাকে বলবো আমরা কোয়াটারনারি প্রোটিন। ওকে, আচ্ছা, গুড। এবারে আসি আমরা জৈবিক কার্যাবলী অনুযায়ী প্রোটিন। জীবদেহের কিছু প্রোটিন আছে দৈহিক গঠনের সাথে জড়িত, জীবদেহের বিভিন্ন অঙ্গ গঠন করে, সেগুলোকে বলি আমরা স্ট্রাকচারাল প্রোটিন বা গাঠনিক প্রোটিন। বুঝতে পারছো? মনে করো আমার দেহের গঠনের জন্য যে প্রোটিন, চুলের প্রোটিন আছে, নখে প্রোটিন আছে, ওই গরুর শিঙে প্রোটিন আছে, পাখির পালকে প্রোটিন আছে, গরুর খুরে প্রোটিন আছে, হ্যাঁ, আমাদের অস্থি, টেন্ডন, যোজক কলাই এগুলোতে প্রোটিন আছে, রেশম বা মাকড়সার যে জাল সেখানে এক ধরনের প্রোটিন আছে, অস্থিতে স্ক্লেরোটিন প্রোটিন আছে, কঙ্কালে বা আমাদের কন্ড্রিন যেটা তরুণাস্থিতে এই ধরনের প্রোটিন আছে। এই প্রোটিনগুলো জীব দেহের গঠনের জন্য দায়ী। যে প্রোটিনগুলো জীবদেহের দৈহিক গঠনে অংশগ্রহণ করে সেগুলো হচ্ছে গাঠনিক প্রোটিন। আর যদি কোনো প্রোটিন কি, যে প্রোটিনগুলো কাজ করবার সাথে অনুঘটক হিসাবে বিক্রিয়া পরিচালনার জন্য জীবদেহের ফিজিওলজিক্যাল কার্যক্রম, ফাংশনাল কাজের সাথে জড়িত, যেগুলো সেগুলোই হচ্ছে কার্যকরী প্রোটিন বা ফাংশনাল প্রোটিন। ওকে, তাহলে যেটা জীবদেহের গঠনের সাথে জড়িত সেটি গাঠনিক প্রোটিন, আর যেটা জীবদেহের বিভিন্ন ফাংশনের সাথে জড়িত সেগুলোকে বলি আমরা ফাংশনাল প্রোটিন বা নিয়ন্ত্রক প্রোটিন। এটাকে, এই নিয়ন্ত্রক জন্য এর আরেক নাম হচ্ছে রেগুলেটরি প্রোটিনও বলে থাকি আমরা। যেমন এনজাইম, হরমোন, ভিটামিন, হিমোগ্লোবিন যেটাকে আমরা শ্বাসরঞ্জক বলে থাকি, এগুলো কিন্তু এই ধরনের কার্যকরী প্রোটিন। ওকে, এখন আসি আমরা আকৃতি অনুযায়ী প্রোটিনের শ্রেণী বিভাগ। তন্তুময়, ফাইব্রাস মানে ফাইবার, আঁশযুক্ত, তাই না, আঁশযুক্ত
বা ফাইব্রাস তন্তুময় প্রোটিন, এই প্রোটিনগুলো অর্থাৎ জীবদেহে পলিপেপটাইড শিকলগুলো তন্তুর মতো অবস্থান করে। হাইড্রোফোবিক অ্যামিনো অ্যাসিড থাকায় এগুলো পানিতে অদ্রবণীয় হয়, পানি খুব একটা গ্রহণ করে না। যেমন ফাইব্রিন, কোলাজেন, আলফা কেরাটিন, ইলাস্টিন এই জাতীয় প্রোটিনগুলোকে আমরা তন্তুময় প্রোটিন বলে থাকি। ওকে, এবারে আসো দেখো গোলাকার প্রোটিন বা গ্লোবিউলার প্রোটিন, মানে গ্লোবের মতো, কুণ্ডলীর মতো থাকে। যে সকল প্রোটিনের চাপা কম বেশি বা গোলাকার গঠন থাকে তাদেরকে আমরা গোলাকার বা গ্লোবিউলার প্রোটিন বলে থাকি। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে টার্সিয়ারি, কোয়াটার্নারি এরকম গঠন নিয়েই এই প্রোটিনগুলো গঠিত, যেটা আমরা ওই যে গঠন অনুযায়ী যেটাকে বললাম। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন মায়োগ্লোবিন, তারপরে হিমোগ্লোবিন, সাইটোক্রোম সি, এই জাতীয় প্রোটিনগুলো কিন্তু এই গ্লোবিউলার প্রোটিন। হ্যাঁ, টার্সিয়ারি এবং কোয়াটার্নারি গঠন নিয়ে এগুলো সাধারণত গঠিত। এখন আসি আমরা ভৌত গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে যে প্রোটিনটা দেখলাম শুরুতেই, সরল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন, উদ্ভূত প্রোটিন, সেগুলোর যদি আমরা একটু বিস্তৃত বর্ণনা দিই। যেমন আমরা প্রথমত দেখেছিলাম সরল প্রোটিন। তো এই সরল প্রোটিন আবার দ্রবণীয়তা গুণের ভিত্তিতে এদেরকে আমরা 7 ভাগে ভাগ করেছি। কি কি সেগুলো যদি দেখি, দেখো প্রথমত হচ্ছে অ্যালবুমিন, অ্যালবুনিস, ল্যাটিন শব্দ হচ্ছে হোয়াইট, সাদা, ওই যে ডিমের সাদা অংশ। হ্যাঁ, তো এই অংশগুলো মূলত এই অ্যালবুমিন জাতীয় প্রোটিন। দেহের যে সকল কোষ এবং রক্তে এই ধরনের প্রোটিন পাওয়া যায় সেগুলোতে মূলত এরকম সাদা বর্ণ থাকে। তাপ প্রয়োগ করলে এরা জমাট বাঁধে এবং সম্পৃক্ত অ্যামোনিয়াম সালফেট কিংবা সোডিয়াম সালফেট দ্বারা এগুলোকে অধক্ষেপ করতে পারি আমরা। দুধের ল্যাক্টো অ্যালবুমিন, বার্লির বিটা অ্যামাইলেজ অ্যালবুমিন, রক্তের সিরাম অ্যালবুমিন, ডিমের সাদা অ্যালবুমিন, শস্যের লিউকোসিন, এরকম বহু উদাহরণ আমাদের সামনে আছে। পেশির মায়োসিন, এগুলো কিন্তু অ্যালবুমিন প্রোটিনের অন্যতম উদাহরণ আমাদের সামনে। ঠিক আছে, এবারে আসি গ্লোবিউলিন। আসলে ওই যে আকৃতির উপর ভিত্তি করে গ্লোব বা গোলাকার গ্লোবিউলিন বলেছিলাম না, এটাও কিন্তু ওই রকমই একটি প্রোটিন। হ্যাঁ, এরা সরল প্রোটিন, এরা পানিতে অদ্রবণীয়, কিন্তু গাঢ় অ্যাসিড বা ক্ষারের লঘু দ্রবণে এরা দ্রবণীয়। এরা সম্পৃক্ত অ্যামোনিয়াম সালফেট দ্বারা অধক্ষেপ করতে পারি আমরা, অধক্ষেপ আকারে, তলানি আকারে জমাট বাঁধানো যায় বা নিচে ফেলিয়ে রাখা যায়। উদ্ভিদের বীজে এই ধরনের প্রোটিন প্রচুর পরিমাণে থাকে। ডিমের কুসুমে কিছু থাকে যেমন ফসফোবাইটিন, ডিমের সাদা অংশের ওভোগ্লোবিউলিন, তারপরে দুধের ল্যাক্টোগ্লোবিউলিন, পেশির মায়োসিনোজেন, এরকম কিছু উদ্ভিদের যেমন ওই যে তোমার সয়া বীজের গ্লাইসিনিন, এরকম কিছু প্রোটিন, মটরশুটির লিগুমিনিন অর্থাৎ লিগুমিনাস প্ল্যান্টের ক্ষেত্রে এগুলো আমরা দেখতে পাই, যেগুলো মূলত গ্লোবিউলিনের একটি অন্যতম উদাহরণ হিসেবে। হ্যাঁ, এত নাম আমরা মনে রাখতে না পারলেও 2-4টা নাম কিন্তু আমাদের এগুলো থেকে মনে রাখতে হবে। গোল আলুর ভেতরে যেমন টিউবারিন, মানে প্রত্যেকটা নামের সাথে দেখো মিল আছে। টিউবার, আলু টিউবার না, হ্যাঁ, সেখান থেকে টিউবারিন। তারপরে মটরশুটি, এগুলো কি লিগুমিনেসি বা লিগুমিনাস প্ল্যান্ট, সেখান থেকে লিগুমিন, এরকম নামের মিল আছে, তোমরা মনে রাখতে পারবে, কোনো একটা কঠিন হবে না। এরপরে আমরা দেখি গ্লুটেলিন। এই প্রোটিনগুলো পানিতে অদ্রবণীয় কিন্তু লঘু অ্যাসিড বা ক্ষার দ্রবণে দ্রবণীয়। তাপ প্রয়োগ করলে এরা জমাট বাঁধে না, ওরকমই থাকে। এদেরকে কেবল আমরা উদ্ভিদে দেখতে পাই এবং শস্য দানায় অধিক পরিমাণে থাকে, যেমন গমের গ্লুটেনিন, কর্নের গ্লুটেনিন, ধানের অ্যারাইজেনিন, এগুলো কিন্তু সবই গ্লুটেনিনের অন্যতম উদাহরণ। ঠিক আছে, প্রোলামিন, প্রোলামিন পানিতে অদ্রবণীয় কিন্তু লঘু অ্যাসিড, ক্ষারে, এগুলোতে এরা এই যে 60 থেকে 80% অ্যালকোহলে এরা আবার দ্রবণীয়। আর্দ্র বিশ্লেষণ করলে এরা প্রোলিন এবং অ্যামোনিয়া উৎপাদন করে। তাপ প্রয়োগে জমাট বাঁধে না, এরাও কেবল উদ্ভিদে থাকে, যেমন গমের গ্লিয়াডিন। ঠিক আছে, ভুট্টার জেইন, বার্লির হর্ডিন, হ্যাঁ, এগুলো নাম আমরা মনে হয় শুনেছি প্রোলামিনের। ঠিক আছে, না শুনলেও একটু শুনে রাখো, ইনশাল্লাহ শুনতে শুনতে মনে থাকবে। স্ক্লেরোপ্রোটিন, এগুলো পানিতে অদ্রবণীয় কিন্তু লঘু অ্যাসিড বা ক্ষার দ্রবণে দ্রবণ। আমাদের চুলে, আমাদের নখে, আমাদের হাড্ডি বা অস্থিতে এই জাতীয় প্রোটিন কিন্তু প্রচুর পরিমাণে থাকে। এই জন্য এদেরকে আমরা প্রাণীর কঙ্কাল প্রোটিনও বলে থাকি। ঠিক আছে, এগুলোকে আমরা এনজাইম দ্বারা করতে পারি না, বিশ্লিষ্ট করতে পারি না। চুল, নখের কেরাটিন, অ্যারিওলার কলার, শ্বেততন্তুর কোলাজেন, লিগামেন্টার ইলাস্টিন, রেশমের ফাইব্রিনিন, এই জাতীয় প্রোটিন কিন্তু স্ক্লেরোপ্রোটিন অর্থাৎ শক্ত বা কঠিন যে প্রোটিনগুলো আমাদের বডিতে থাকে। হিস্টোন, এগুলো কিন্তু ক্ষারধর্মী প্রোটিন, হ্যাঁ, পানিতে দ্রবণীয় এবং আমরা বলে থাকি এগুলো নিউক্লিয় প্রোটিন। কেন জানো? ক্রোমোজোমের সাথে যুক্ত হয়ে এগুলো কোষের যে
ডিএনএ এর সাথে যুক্ত হয়ে ক্রোমোজোমের গঠনে যে নিউক্লিওজোম গঠন করে, মনে পড়ে কিনা তোমাদের, হিস্টোন আর ডিএনএ প্যাঁচকে একটা করে ক্ষুদ্র ক্ষুদ্র কুণ্ডলী তৈরি করে, হ্যাঁ এরকম নিউক্লিওজোম তৈরি করে, এবং সেটাই মূলত এই হিস্টোন জাতীয় প্রোটিন। আর একটা বাকি আছে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, সেটা হচ্ছে প্রোটামিন। আণবিক গঠনের দিক দিয়ে সবচাইতে ক্ষুদ্রতম প্রোটিন হচ্ছে এই প্রোটামিন। এগুলো পানিতে দ্রবণীয়, ক্ষারধর্মী এবং সবচেয়ে ক্ষুদ্র, কম আণবিক ওজন বিশিষ্ট। যেমন দেখো আমরা বলছি 4000 ডাল্টন। তাপ প্রয়োগে এদেরকে আমরা জমাট বাঁধাতে পারি না। কিছু মাছের শুক্রাণুতে ডিএনএ এর সাথে এই নন হিস্টোন জাতীয় প্রোটিন যেগুলো সাধারণত আমরা বলে থাকি, সেটি কিন্তু বেশিরভাগই এই প্রোটামিন। হিস্টোন তো হিস্টোন, যেটা নিউক্লিয় প্রোটিন আমরা বলছি, কিন্তু নন হিস্টোনের মধ্যে যে প্রোটিনটা থাকে সেটি হচ্ছে এই প্রোটামিন। হেরিং মাছের শুক্রাণুতে দেখো ক্লুপেইন, কার্প জাতীয় মাছের শুক্রাণুতে সাইপ্রিনিন, ওই যে সাইপ্রিনিডি রুই মাছ, হ্যাঁ সেখান থেকে এই নামগুলো দেওয়া হয়েছে। তাহলে আমরা সরল প্রোটিনের অনেকগুলো ক্লাস দেখলাম, 7টা ভাগ দেখলাম। এখন আমরা যদি চলে যাই কনজুগেটেড প্রোটিন বা সংযুক্ত প্রোটিন, তো যে সকল প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে, আমি যদি কনজুগেটেড বা সংযুক্ত প্রোটিনকে একটু সংজ্ঞায়িত করতে চাই, যে সকল প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে আমরা অ্যামিনো অ্যাসিডের পাশাপাশি অতিরিক্ত একটি গ্রুপ পাবো, অতিরিক্ত একটি প্রস্থেটিক গ্রুপ পাবো, সেই প্রোটিনগুলোকে বলবো আমরা কনজুগেটেড প্রোটিন বা সংযুক্ত প্রোটিন। মনে থাকবে? আচ্ছা, আরেকবার বলি। মনে করো তুমি একটা প্রোটিনকে হাইড্রোলাইসিস করলে, আদ্র বিশ্লেষণ করলে, করার পর দেখা যাচ্ছে সেখানে তো অনেক অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে। মনে করো সেখানে কিছু গ্লুকোজ পেয়েছো, কার্বোহাইড্রেট পেয়েছো, তাই না, বা তুমি কিছু লিপিড পেয়েছো, তাহলে তুমি কি তাকে একেবারে সরল প্রোটিন বলবে? না। এই প্রোটিনগুলোই হচ্ছে কনজুগেটেড প্রোটিন বা সংযুক্ত প্রোটিন। কারণ আমি তো শুধু অ্যামাইনো অ্যাসিড পাইনি, আমি অতিরিক্ত লিপিড পেয়েছি, বা অতিরিক্ত গ্লুকোজ পেয়েছি, বা অতিরিক্ত যে কোনো একটা গ্রুপ পেয়েছি, তখনই সেটি হবে কনজুগেটেড প্রোটিন। অর্থাৎ যে প্রোটিনে অ্যামিনো অ্যাসিড ছাড়াও অতিরিক্ত একটি গ্রুপ পাবো, তখনই সেটা প্রস্থেটিক গ্রুপ যুক্ত প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন। তো এই প্রস্থেটিক গ্রুপ কোনটা, অর্থাৎ সেখানে কি মেটাল যুক্ত আছে, নাকি লিপিড যুক্ত আছে, নাকি কার্বোহাইড্রেট যুক্ত আছে, এই সংযুক্ত গ্রুপের উপর ভিত্তি করে এই কনজুগেটেড প্রোটিন বা সংযুক্ত প্রোটিনকে আমরা আলাদা আলাদা ভাগে ভাগ করেছি। যেমন মেটাল যদি যুক্ত থাকে কোন প্রোটিনের সাথে, প্রস্থেটিক গ্রুপ রূপে যদি মেটাল যুক্ত থাকে, তখন সেটাকে বলবো আমরা মেটালো প্রোটিন। যেমন আয়রন, কোবাল্ট, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, এগুলো হচ্ছে মেটালো প্রোটিন, এগুলো যদি যুক্ত থাকে, ঠিক আছে। তারপরে যদি প্রস্থেটিক গ্রুপ যদি কার্বোহাইড্রেট হয়, তখন সেটাকে আমরা কি বলবো? গ্লাইকোপ্রোটিন বা গ্লুকোজ যুক্ত প্রোটিন, ঠিক আছে। তারপরে লিপিড যদি যুক্ত থাকে, তখন সেটাকে বলবো আমরা লাইপোপ্রোটিন। নিশ্চয়ই এখন বুঝতে পারছো, খুবই ইজি, তাই না? হ্যাঁ, লিপিড যদি যুক্ত থাকে তাহলে ওর নাম হবে লাইপোপ্রোটিন। তারপরে যদি নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ, হ্যাঁ এটা যদি যুক্ত থাকে, তখন আমরা কি বলবো? সেটা নিউক্লিয় প্রোটিন। খুবই ইজি। মানে যে প্রস্থেটিক গ্রুপ থাকবে, সেই প্রস্থেটিক গ্রুপের উপর, সেই প্রস্থেটিক গ্রুপের নাম অনুযায়ী আমার কিন্তু প্রোটিনগুলোর নাম হবে, তাই না? হ্যাঁ, এভাবে আমরা এই প্রোটিনকে ক্লাসিফিকেশন করতে পারি। ফসফোপ্রোটিন যদি ফসফেট থাকে, অলরেডি এই কথাগুলো বলেছি। ক্রোমোপ্রোটিন যদি রঞ্জক উপাদান থাকে, ক্রোমাটোফোর থাকে, যেমন ক্লোরোপ্লাস্টিন, হিমোগ্লোবিন, সাইটোক্রোম, ফ্লাভোপ্রোটিন, হ্যাঁ এগুলো এর উদাহরণ, ঠিক আছে। এখন আমরা চলে যাই লব্ধ বা উদ্ভূত প্রোটিন বা ডেরিভেটস প্রোটিন। যে প্রোটিনকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, কিন্তু বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া দ্বারা তৈরি করা যায়। আচ্ছা, আমি সহজ উদাহরণ দিই। এখন যদি তোমাকে কেউ বলে, আরে ভাই জানিস ওই কলেজের মাঠে একটা পিঠার গাছ লাগানো হয়েছে, তুমি হাসবে না? পিঠার কোনোদিন গাছ হয়? কিন্তু গমের গাছ হয়, ধানের গাছ হয়, সেখান থেকে আটা হয়, ময়দা হয়, সেগুলো দিয়ে না পিঠা তৈরি করা যায়। আবার তোমার ওই আখের রস থেকে চিনি তৈরি করা হয়, খেজুরের রস থেকে গুড় তৈরি করা হয়, সেগুলো দিয়ে না এগুলো মিক্স করে পিঠা তৈরি করবো আমরা। তাহলে কি পিঠা প্রকৃতিতে এমনি নর্মালি একটা গাছ থেকে পাচ্ছি আমরা? পাচ্ছি না। এগুলো দিয়ে সম্মিলিতভাবে আমরা পিঠা তৈরি করছি। ঠিক তাই জীবদেহে যে প্রোটিনগুলো নর্মালি ওই একেবারে পূর্ব প্রস্তুত রূপে পাওয়া যায় না, কিন্তু বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া দ্বারা যে প্রোটিনগুলোকে তৈরি করা যায়, যে প্রোটিনগুলো বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, সেই প্রোটিনগুলোকে বলবো আমরা ডেরিভেটস প্রোটিন বা লব্ধ প্রোটিন। মনে থাকবে? আচ্ছা, যে প্রোটিনগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না, বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া দ্বারা তৈরি করা হয়, সেটি হচ্ছে ডেরিভেটস প্রোটিন বা লব্ধ প্রোটিন। ওকে।
আচ্ছা good. তো ডেরিভেটস প্রোটিন হিসেবে দেখো প্রোটিন, মেটালোপ্রোটিন, ইনফ্রাপ্রোটিন, কোয়াগুলেটেড প্রোটিন, প্রোটিওজ প্রোটিন, পেপটন প্রোটিন, পলিপেপটাইড, এগুলো সব কিন্তু প্রকৃতিতে নরমালি পাওয়া যায় না। বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া দ্বারা আদ্র বিশ্লেষণ করে বা একটার সাথে আরেকটাকে যুক্ত করে এই প্রোটিনগুলো তৈরি করা সম্ভব। এই জন্য এগুলোর নাম হচ্ছে ডেরিভেটস বা উদ্ভূত প্রোটিন। ওকে, তো আমরা যে প্রোটিনগুলো শুরুতেই একটা স্লাইড দেখিয়েছিলাম, ওখানে মাছ, মাংস, ডিম, ডাল, বাদাম, বিভিন্ন রকমের প্রোটিন জাত খাদ্য ছিল, তাই না? মনে হচ্ছে? হ্যাঁ। তো এই প্রোটিনগুলোর মধ্যে আমাদের চাহিদা কেমন, আমাদের বডির জন্য কতটুকু দরকার? দেখো, 5 বছর বয়সের শিশুর জন্য কতটুকু লাগবে, 6 থেকে 12 বছর পর্যন্ত শিশুর জন্য কতটুকু লাগবে, 13 থেকে 19 বছর শিশু কিশোরদের জন্য কতটুকু লাগবে, কিশোরীর জন্য, পরিণত পুরুষের কতটুকু, পরিণত মহিলার কতটুকু, আবার গর্ভবতী মা কিংবা প্রসূতি মা যারা, তাদের কিন্তু সবচাইতে বেশি দরকার। এই জন্য কি নবম অধ্যায়ে পড়বো আমরা গর্ভবতী মায়ের বা প্রসূতি মায়ের যত্ন কি পরিমাণ করতে হবে। হ্যাঁ, তো এটা আমরা একটু নিজেদের প্রয়োজনে এই জিনিসগুলো জেনে রাখবো যে কতটুকু প্রোটিনের চাহিদা আমাদের রয়েছে। ঠিক আছে, এবারে আসি প্রোটিনের কাজ বা প্রোটিনের ভূমিকা, জীবদেহে প্রোটিনের ভূমিকা। প্রোটিন ছাড়া জীবের অস্তিত্ব কিন্তু কল্পনা করা যাবে না, এই কথাটা মনে রাখতে হবে। পৃথিবীতে যত জীব আছে প্রত্যেকটা জীবের গঠনে প্রোটিন মিনিমাম থাকবেই থাকবেই থাকবে। অর্থাৎ একটা ভাইরাসের কথাও যদি আমি চিন্তা করি, সেই ভাইরাসের বডিতেও কিন্তু প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড আছে। বুঝতে পারছি কথাটা? অর্থাৎ প্রোটিন ছাড়া কোনো জীবের অস্তিত্বই আমরা কল্পনা করতে পারবো না। তাহলে আমরা এখন দেখি প্রোটিনকে কেন এত গুরুত্বপূর্ণ বলছি, কি এমন কাজ আছে প্রোটিনের। দেখো, বিভিন্ন কোষের যে অঙ্গাণু, যেমন কোষ ঝিল্লি আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম, লিপিড প্রোটিন, লাইপোপ্রোটিন বা ফসফোলিপিড, যে লাইপোপ্রোটিনের লেয়ার, তাই এগুলো দিয়ে কিন্তু কোষ ঝিল্লি গঠিত, বিভিন্ন কোষ অঙ্গাণুর আবরণ গঠিত। তারপর কোষের প্রোটিন সঞ্চিত খাদ্য হিসেবে প্রয়োজনীয় শক্তি বা অন্যান্য বেসিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তারপরে প্রোটিনগুলোই কিন্তু এনজাইম হিসেবে জীবদের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে। যদি প্রোটিন এই ক্রিয়া বিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ না করতো, আমাদের দেহের কিন্তু ফিজিওলজিক্যাল প্রসেস চরমভাবে ক্ষতিগ্রস্ত হতো বা বাধাগ্রস্ত হতো। তারপরে অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে ইমিউনিটি গড়ে তোলে। এই যে কোভিড কন্ডিশনে আজ আমরা অনলাইন ক্লাসে দাঁড়িয়ে আছি, তাই না? তো এই প্রোটিনগুলোই কিন্তু আমাদের জীবাণুর বিরুদ্ধে ওই যে প্রতিরোধ ব্যবস্থার লেয়ার তৈরি করছে, সেটি কিন্তু প্রোটিন। অ্যান্টিবডি তৈরি করছে, ইমিউনিটি তৈরি করছে। আর বিষাক্ত প্রোটিন অনেক জীবের দেহে, যেমন সাপের বিষ, সেটি কিন্তু একটা বিষাক্ত প্রোটিন, যেটা কি করে অন্য জীবের আক্রমণ থেকে তাকে রক্ষা করছে। আমাদের বডিতেও এমন কিছু বিষাক্ত প্রোটিন আছে যেটা অন্য জীবকে, আমাদের বডিকে মানে সুরক্ষিত করার জন্য সদা প্রচেষ্টারত আছে। ঠিক আছে, বিষাক্ত প্রোটিন। তারপরে হিমোগ্লোবিন, দেখো প্রাণী দেহের সমস্ত অক্সিজেন আমাদের বডিতে হিমোগ্লোবিন একটা বিশেষ ধরনের প্রোটিন, হিম আর গ্লোবিউলিন প্রোটিন। ওই যে হিম হচ্ছে আয়রন, গ্লোবিউলিন প্রোটিন যেটাকে আমরা বললাম কুণ্ডলিত প্রোটিন। তারপরে ইন্টারফেরন, এটি ক্যান্সার, ভাইরাস জনিত রোগের প্রতিরোধী হিসেবে কাজ করে। তারপর মানব দেহে পেপটাইড থেকে লব্ধ প্রোটিন ডিফেন্সিভ অ্যান্টিবডি হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা অনেক কথা বললাম, হ্যাঁ, অনেক বিষয় দেখেছি। এখন তোমাদের উদ্দেশ্যে যেটি বলবো, বাড়ির কাজ। এই যে প্রোটিন বা আমিষের যে কাজগুলো দেখলাম, এই কাজগুলোর একটা তালিকা তৈরি করে সুন্দর করে ছবি তুলে পেজে অথবা আমার মেসেঞ্জারে আপলোড করবে। তো ঠিক আছে, ভালো থেকো। নিয়মিত আমার ক্লাসগুলো দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এতক্ষণ পর্যন্ত আজকে এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।